আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর ইতিহাস বইয়ের নবম অধ্যায়ের অনুশীলন থেকে 119 এবং 120 পৃষ্ঠায় তোমাদেরকে যে সৃজনশীল প্রশ্ন এবং বহু নির্বাচনী প্রশ্ন সহ যে সংক্ষিপ্ত প্রশ্নগুলি দেওয়া হয়েছে, এই ক্লাসে আমরা সবগুলির সমাধান বা উত্তরগুলি করে ফেলব। তো চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। তো দেখো, অনুশীলনের শুরুতেই তোমাদেরকে কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া হয়েছে। তো দেখো, 1 নম্বর বহু নির্বাচনী প্রশ্নে তোমাদেরকে বলা হচ্ছে সংবাদ কৌমুদী পত্রিকার প্রকাশক কে ছিলেন? উত্তরটি কিন্তু হবে গ নাম্বার, রাজা রামমোহন রায়। 2 নম্বরে বলা হচ্ছে ফকির সন্ন্যাসীরা ইংরেজদের বিরুদ্ধে দীর্ঘ আন্দোলনে অবতীর্ণ হয় কেন? উত্তরটি হবে খ নাম্বার, অর্থনৈতিক সংস্কার করার জন্য। 3 এবং 4 নম্বর প্রশ্নের জন্য তোমাদেরকে একটি উদ্দীপক দেওয়া হয়েছে। উদ্দীপকটি পড়ে 3 এবং 4 নম্বর বহু নির্বাচনী প্রশ্ন উত্তর করতে হবে। তো দেখো, উদ্দীপকে বলা হচ্ছে শিক্ষা গ্রহণ শেষে শরীফুল ইসলাম তার এলাকায় নানা রকম সামাজিক কাজ করার উদ্যোগ গ্রহণ করে। এই কর্মকাণ্ডে স্থানীয় জনগণ সাড়া দেয়, ফলে জনপ্রতিনিধিরা তাদের উপর নির্যাতন করে। এর প্রতিবাদে শরীফুল ইসলাম প্রতিরোধ আন্দোলন গড়ে তোলে। শরীফুলের পাশের গ্রাম রসুলপুরের লোকজনও নানা রকম কুসংস্কার ও অন ইসলামিক রাজনীতিতে অভ্যস্ত হয়ে পড়ে। কুসংস্কারাচ্ছন্ন ও অঞ্চলের মানুষদের সঠিক পথের সন্ধান দিতে এগিয়ে আসেন তার বন্ধু আবদুল্লাহ। এখান থেকে 3 নম্বরে বলা হচ্ছে কোন সংস্কারকের জীবনের শিক্ষা কাজে লাগিয়ে শরীফুল ইসলাম প্রতিরোধ আন্দোলনে এগিয়ে আসেন? উত্তরটি কিন্তু হবে খ নাম্বার, দুদু মিয়া। এবার 4 নম্বর বলা হচ্ছে আবদুল্লাহর সংস্কার আন্দোলনের সাথে পাঠ্য বইয়ের যে আন্দোলনের সাদৃশ্য রয়েছে তার উদ্দেশ্য কি? উত্তরটি হবে ক নাম্বার 1 ও 2, অর্থাৎ অন ইসলামিক কার্যকলাপ থেকে বিরত থাকা, আর 2 হচ্ছে অবশ্য পালনীয় কাজে উদ্বুদ্ধ করা। এরপর তোমাদেরকে সৃজনশীল প্রশ্নের উত্তর করতে হবে। তো চলো আমরা সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো পর্যায়ক্রমে ক খ গ ঘ প্রশ্ন জাতীয় উত্তর একটু দেখে ফেলি। সর্বপ্রথম দেখো, ক নম্বর প্রশ্নে তোমাদেরকে বলা হচ্ছে নবজাগরণ কাকে বলে? উত্তর, ঐতিহাসিক প্রেক্ষাপটে 19বিংশ শতাব্দীতে ইংরেজি শিক্ষার প্রভাবে তৎকালীন বাঙালি সমাজে চিন্তা চেতনা, শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য ও সমাজ সংস্কারের ক্ষেত্রে যে যুগান্তকারী পরিবর্তন ও প্রগতির সূচনা হয়েছিল তাকেই বাংলার নবজাগরণ বা রেনেসাঁ বলা হয়। খ নম্বর বলা হচ্ছে সেন্ট্রাল মোহামেডান অ্যাসোসিয়েশন গঠনের উদ্দেশ্য কী ছিল? উত্তরটি দেখো, 1877 সালে সৈয়দ আমির আলীর নেতৃত্বে সেন্ট্রাল মোহামেডান অ্যাসোসিয়েশন গঠিত হয়েছিল। এই রাজনৈতিক সংগঠনটি গঠনের মূল উদ্দেশ্য ছিল তৎকালীন অনগ্রসর মুসলিম সমাজকে আধুনিক ইংরেজি শিক্ষায় শিক্ষিত করে তোলা, তাদের মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করা এবং ব্রিটিশ সরকারের কাছে মুসলমানদের ন্যায়সঙ্গত অধিকার ও দাবি দাওয়া তুলে ধরে তা আদায় করা। এক কথায় সামাজিক ও রাজনৈতিকভাবে মুসলিম সম্প্রদায়ের সামগ্রিক উন্নয়ন ঘটানোই ছিল এর লক্ষ্য। এবার তোমাদেরকে গ এবং ঘ নম্বর প্রশ্ন উত্তর করতে হবে, কিন্তু আমাদেরকে কিন্তু উদ্দীপক দেওয়া হয়েছে, তাই না? উদ্দীপকে আমরা একটু পড়ে ফেলি, তাহলে খুব সহজে প্রশ্নগুলোর উত্তর করতে পারবো। উদ্দীপকে দেখো, তোমাদেরকে 2টা দৃশ্যকল্প দেওয়া হয়েছে, দৃশ্যকল্প 1 এবং দৃশ্যকল্প 2। দৃশ্যকল্প 1-এ তোমাদেরকে বলা হচ্ছে পার্বত্য চট্টগ্রামে তামাক চাষ হয়, কিন্তু ব্রিটিশ আমেরিকা কোম্পানি স্থানীয়দের তামাক চাষে বাধ্য করেন। স্থানীয় তামাক চাষের নেতৃত্বে তারা ঐক্যবদ্ধ হয়ে তামাক চাষের বিরুদ্ধে আন্দোলন করলে কর্তৃপক্ষ তদন্তের ভিত্তিতে তামাক চাষ ইচ্ছাধীন বলে ঘোষণা করে। তো এখান থেকে দৃশ্যকল্প 1 থেকে তোমাদেরকে বলা হচ্ছে যে দৃশ্যকল্প 1-এর ঘটনার সাথে ইংরেজ আমলের কোন আন্দোলনের মিল রয়েছে ব্যাখ্যা করো। তো চলো আমরা একটু উত্তরটি দেখে ফেলি গ নম্বর প্রশ্নে। দেখো, গ নম্বরে বলা হচ্ছে দৃশ্যকল্প 1-এর ঘটনার সাথে ইংরেজ আমলের ঐতিহাসিক নীল বিদ্রোহের গভীর মিল রয়েছে। ইংরেজ আমলে ব্রিটিশ নীল করেরা এদেশের কৃষকদের উর্বর জমিতে খাদ্যশস্য উৎপাদন করতে না দিয়ে জোরপূর্বক নীল চাষে বাধ্য করত। নীল চাষ কৃষকদের জন্য অত্যন্ত লোকসানজনক ছিল, কিন্তু কোম্পানির অত্যাচারে তারা তা করতে বাধ্য হতো। এক পর্যায়ে কৃষকেরা ঐক্যবদ্ধ হয়ে নীল চাষের বিরুদ্ধে তীব্র আন্দোলন বা নীল বিদ্রোহ গড়ে তোলে। কৃষকদের এ প্রবল প্রতিরোধের মুখে ব্রিটিশ সরকার নীল কমিশন গঠন করতে বাধ্য হয় এবং তদন্তের পর নীল চাষ কৃষকদের ইচ্ছাধীন বলে ঘোষণা করা হয়।
দৃশ্যকল্প 1-এ দেখা যায় পার্বত্য চট্টগ্রাম ব্রিটিশ আমেরিকা কোম্পানি স্থানীয়দের জোর করে তামাক চাষে বাধ্য করছে, কিন্তু তামাক চাষিরা ঐক্যবদ্ধ হয়ে এর বিরুদ্ধে আন্দোলন শুরু করলে কর্তৃপক্ষ তদন্তের ভিত্তিতে তামাক চাষকে ইচ্ছাধীন বলে ঘোষণা দেন। উদ্যোগের এই তামাক চাষিদের বাধ্যতামূলক চাষের শিকার হওয়া, সংঘবদ্ধ আন্দোলন এবং শেষ পর্যন্ত সফলতার এই পুরো চিত্রই ইংরেজ আমলের নীল চাষি ও নীল বিদ্রোহের অবিকলন প্রতিফলন। তাই বলা যায় দৃশ্যকল্প 1 এর ঘটনাটি মূলত নীল বিদ্রোহকেই নির্দেশ করে। এবার ঘ নম্বর প্রশ্নের উত্তর আমরা দেখি। চলো, ঘ নম্বর প্রশ্ন দৃশ্যকল্প 2 থেকে বলা হয়েছে। আমরা একটু দৃশ্যকল্প 2 দেখি। দেখো, বলা হচ্ছে অন্যদিকে সুলতানপুর একটি প্রত্যন্ত অঞ্চল, সেখানে নানা ধরনের সামাজিক কুসংস্কার বিরাজমান। ওই অঞ্চলে মেয়েদের বাড়ির বাইরে যাওয়া নিষিদ্ধ ছিল। এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য জমিলা বেগম একটি প্রাথমিক স্কুল নির্মাণ করে মেয়েদের অন্ধকার অবস্থা থেকে আলোতে আনার চেষ্টা করে। এখান থেকে ঘ নম্বর বলা হচ্ছে দৃশ্যকল্প 2-এ জামিলার কর্মকাণ্ড কোন মহিষী নারীর কর্মকাণ্ডের প্রতিনিধিত্ব করে তা পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ করো। উত্তরটি দেখি আমরা। চলো, ঘ নাম্বার তোমাদেরকে বলা হচ্ছে, দেখো যে দৃশ্যকল্প 2-এ জামিলা বেগমের কর্মকাণ্ড কোন মহিষী নারীর কর্মকাণ্ডের প্রতিনিধিত্ব করেছে তা পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ করো। উত্তরটি দেখো, দৃশ্যকল্প 2-এ জামিলা বেগমের কর্মকাণ্ড আমাদের পাঠ্যপুস্তকে বর্ণিত নারী জাগরণের অগ্রদূত মহিষী নারী বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কর্মকাণ্ডের প্রতিনিধিত্ব করেছে। তৎকালীন মুসলিম সমাজে নারীর চরম অবহেলা, কুসংস্কার ও কঠোর অবরোধ প্রথার মধ্যে বন্দী ছিল। মেয়েদের ঘরের বাইরে যাওয়া এবং প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করা এক প্রকার নিষিদ্ধ ছিল। এই অন্ধকার অবস্থা থেকে নারীদের মুক্ত করতে বেগম রোকেয়া এগিয়ে আসেন। তিনি অনুধাবন করেছিলেন যে শিক্ষার আলো ছাড়া নারী জাতির মুক্তি অসম্ভব। তাই তিনি মেয়েদের জন্য সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল প্রতিষ্ঠা করেন এবং বাড়ি বাড়ি গিয়ে ছাত্রী সংগ্রহ করে নারী শিক্ষার এক অনন্য আন্দোলন গড়ে তোলেন। দৃশ্যকল্প 2-এর জামিলা বেগমের গল্পটিও ঠিক একই রকম। সুলতানপুর নামক প্রত্যন্ত অঞ্চলের নানা সামাজিক কুসংস্কারের কারণে মেয়েদের বাড়ির বাইরে যাওয়া নিষিদ্ধ ছিল। জামিলা বেগম এই অন্ধকার ও অবরুদ্ধ দশা থেকে মেয়েদের মুক্ত করার লক্ষ্যে একটি প্রাথমিক স্কুল নির্মাণ করেন এবং তাদের আলোর পথে দেখানোর চেষ্টা করেন। এই ছিল এখান থেকে ঘ নম্বর প্রশ্নের উত্তরগুলি। এরপর তোমরা যদি তোমাদের বইয়ের অনুশীলনে চলে আসো, দেখতে পারবো সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদেরকে উত্তর করতে হবে। চলো আমরা পর্যায়ক্রমে 1, 2, 3 সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলি দেখে ফেলি। সর্বপ্রথম দেখো, 1 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে যে ইংরেজ আমলে ব্যাপক কৃষক আন্দোলন কার নেতৃত্বে হয়েছিল, ব্যাখ্যা করো। উত্তর, ইংরেজ আমলে ব্যাপক কৃষক আন্দোলন হাজী শরীয়তুল্লাহ এবং তার পুত্র দুদু মিয়ার নেতৃত্বে হয়েছিল। ইংরেজ আমল ও চিরস্থায়ী বন্দোবস্তের পর জমিদার, নীলকর ও ব্রিটিশ শাসকেরা সাধারণ কৃষকদের উপর চরম অত্যাচার ও শোষণ শুরু করে। জমিদার ও নীলকরদের শোষণের বিরুদ্ধে দুদু মিয়া কৃষকদের ঐক্যবদ্ধ করেন। তিনি ঘোষণা করেন জমি আল্লাহর দান, তাই জমিদারকে কর দেওয়া যাবে না। তার এই শক্ত নেতৃত্ব শোষিত কৃষকেরা কর দেওয়া বন্ধ করে ব্যাপক প্রতিরোধ আন্দোলন গড়ে তোলে। 2 নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা গদ্য সাহিত্যকে কিভাবে নবজীবন দান করেন। উত্তরটি দেখো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা গদ্য প্রথম জ্যোতি বা বিরাম চিহ্নের কমা বা দাড়ি সঠিক ব্যবহার করে এর শৃঙ্খলা ও সৌন্দর্য ফিরিয়ে আনেন। তিনি তার বিভিন্ন মৌলিক অনুবাদ গ্রন্থের মাধ্যমে দেখিয়েছেন কিভাবে বিরাম চিহ্ন বারবার করে গদ্যকে শ্রুতিমধুর ও ভাব প্রকাশের উপযোগী করা যায়। তার আগে বাংলা গদ্য ছিল অত্যন্ত জটিল ও এলোমেলো। তিনি শব্দবিন্যাসকে সহজ, সাবলীল ও শ্রুতিমধুর করে তোলেন। গদ্যকে আধুনিক ও প্রাণবন্ত রূপ দেওয়ার কারণেই তাকে বাংলা গদ্যের জনক বলা হয়। এবার 3 নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে হাজী মোহাম্মদ মহসিন কিভাবে মুসলমান তরুণদের উচ্চশিক্ষা লাভের সুযোগ করে দেন তা ব্যাখ্যা করো। উত্তর, দানবীয় হাজী মোহাম্মদ মহসিন তার অর্জিত সমস্ত সম্পত্তি মানব কল্যাণে দান করে মহসিন ফান্ড গঠন করার মাধ্যমে মুসলমান তরুণদের উচ্চশিক্ষার সুযোগ করে দেন। এ ফান্ডের অর্থ দিয়ে হুগলি মহসিন কলেজ সহ বহু শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হয়। এছাড়া দরিদ্র ও মেধাবী মুসলিম ছাত্রদের জন্য নিয়মিত উপবৃত্তি ও হোস্টেলের খরচের ব্যবস্থা করা হতো, তা তাদের উচ্চশিক্ষা লাভ সহজ করে দেয়। এছাড়া তোমাদের জন্য আজকের আলোচনাটি, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই লার্নফ্লুয়েন্সি চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। আমরা ধারাবাহিকভাবে এইভাবে প্রত্যেকটা অনুশীলনের সমাধান তোমাদেরকে লার্নফ্লুয়েন্সি চ্যানেলে আপলোড করে দিয়েছি। তোমরা চাইলে সেখান থেকে দেখে ফেলতে পারো। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।